বড় সাইজের একটু, আর আরেকটা নিলাম দেশি ছোট। দাদা ভাই মানে বেশিরভাগ মাছ পছন্দই করে না, শুধু একটা মাত্র মাছ বেশি ভালো লাগে, সেটা হচ্ছে চিংড়ি, আর ইলিশটা একটু একটু খায়। ইলিশটা আমরা জামাই ষষ্ঠীর দিনে তুলে রাখছি, আজকে হবে শুধু চিংড়ি নিয়ে কারবার। রাত্রেবেলা ফ্রাইড রাইস করবো, তো চালটাকে এখন থেকে ভিজিয়ে রেখে দিচ্ছি, বেশ চালটা গোটা গোটা থাকে। আর এদিকে কেকের প্রিপারেশন নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আগে না প্রপার প্রোটোকল ফলো করে আমি কেক বানানোর চেষ্টা করতাম, বাট এখন যেটা হয়েছে, এখন আমি খুব ইজিলি কেক বানিয়ে ফেলি, অত প্রোটোকল ফলো করার দরকার পড়ে না। ইভেন আজকের কেকটাতে না আমি চিনিটাও গুঁড়ো করিনি, নর্মালি চিনি দিয়েই করেছিলাম, আর খুব তাড়াতাড়ি, হ্যাঁ বাটারটা যেহেতু পুরো জমে ছিল ওটাকে মেল্ট করে নিয়েছিলাম যাতে চিনিটাও তাড়াতাড়ি গলে যায়। আজকে আমি কোনো এসেন্স ইউজ করিনি, তবে পুরো ন্যাচারাল এসেন্স ইউজ করেছি, সেটা আমি পরে বলছি। আজকের কেক অন্যরকমভাবে বানানোর কথা ভেবেছিলাম, যেরকম ন্যাচারাল যেরকম এসেন্স হয় না, লাইক অরেঞ্জ, ম্যাঙ্গো, বানানা কেক, এইগুলো এখন বানাতে আমার ভীষণ ইচ্ছে করে। তবে যদি কোনো ফ্রুটের এসেন্স দিয়ে বানানোর ইচ্ছে হয়, যে ফ্রুটস যে সিজনে আসে সেইখানেই ইউজ করতে হয়। মানে যেরকম অরেঞ্জ শীতকালে কেক বানানোর জন্য কাজে লাগবে, এখন যেমন গরমের সময় ম্যাঙ্গোটা বেশি চলবে বা ফ্লেভারটা বেশি ভালো আসবে, তাই একদম পাকা হিমসাগর আম দিয়ে আমি কিন্তু কেকটা বানাচ্ছি। আর টেক্সচারটা দেখুন কত পাতলা রেখেছি, কারণ পাতলা টেক্সচারে না কেক ভালো ফোলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে দাদা ভাইয়ের বার্থডে, তো সেই জন্য সকাল থেকে লেগে পড়েছি জোগাড়ে। আজকে রাত্রেবেলা ওদেরকে ডেকেছি, দিদি ভাই, বাবান আর দাদা ভাইকে ডেকেছি। রাত্রেবেলা ডিনারটা এখানে, রাত্রেবেলা তো ডিনার খাওয়া দাওয়াটা এখানেই করবে, রাত্রেবেলার ডিনার হয় না, অনেকেই কমেন্ট করেছেন। এটা শুধু ব্লগার না, এটা ব্লগার হওয়ার আগেও আমাদের প্রবলেম ছিল। বেশিরভাগ বাঙালি এরকমই বলি, দুপুরবেলার লাঞ্চ, রাত্রেবেলার ডিনার, সকালবেলার ব্রেকফাস্ট, এইগুলো আমরা বলি। 1 মিনিট, হ্যাঁ বলো। আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কি, আমার শাশুড়ি মাও ভালো রান্না করতো, দিদি ভাইও খুব ভালো রান্না করে, আর আমিও মোটামুটি করি আর কি। যে আমার না একটু নতুন নতুন জিনিসের প্রতি একটু অ্যাট্রাকশনটা বেশি। তো কেক আমি প্রত্যেকবারই জন্মদিনে, মিসেস মুখার্জির জন্মদিনেও করি, নদীর জন্মদিনে করি, ইভেন এমনিও করি, কারণ নদী কেক, বাড়ির তৈরি কেক খেতে ভালোবাসি। আজকে দেখলাম পাকা হিমসাগর আম আছে, তো আমি বললাম যে ঠিক আছে, হিমসাগরের ম্যাঙ্গো কেক আমি অনেক রেসিপি দেখেছি, কিছুই না এক্সট্রা হচ্ছে ম্যাঙ্গোর পাল্পটা মেশাতে হয়। তো আমি ভাবলাম আজকে ম্যাঙ্গো কেক করা যাক, হিমসাগর আম যখন রয়েছে। তো এখানে দেখুন পুরো পিওর হিমসাগরের পাত দিয়ে আমি ম্যাঙ্গো কেক বানাচ্ছি। অলমোস্ট আমার ফ্যাটানো রেডি, এরপরে এটাকে আমি জাস্ট দিয়ে বানাতে দিয়ে দেবো, দিয়ে তারপরে যাবো নিচে রান্না করতে। আজকে আবার দিনের বেলা রান্নাটা চব্য আছে, কারণ আমি কচু পাতা চিংড়িটা করবো। কচু পাতা চিংড়ির আমার করার আইডিয়া এখন ছিল না। এবার কি হয়েছে বলুন তো, আমি সুলতা দিকে না কালকে বলে দিয়েছিলাম যে কচু পাতা আনবে, তো কচু পাতা সুলতা দিয়ে এনেছে। এখন আবার কি হবে, সেজন্য অল্প করে ছোট চিংড়ি আনতে বলছি, কচু পাতা চিংড়ি করে দেবো সকালের জন্য। আর রাত্রেবেলায় ওই চিলি প্রন অ্যান্ড ফ্রাইড রাইস হবে। আর এখানে ভেটকি খুব একটা ভালো কোয়ালিটির পাওয়া যায় না আমাদের বাঁকড়াহাটের বাজারে, আমি এনে দেখেছি, মানে সেই ভেটকির গন্ধ তো নেই, কিরকম একটা অন্যরকম মাছ লাগে, আমার একদম ভালো লাগেনি ভেটকি। সত্যি কথা বলতে কি, তোপসে পেলে তোপসে, আর তোপসে নাও পাও, লোটে যদি পাও তাও নিয়ে নেবো, ওটারও পকোড়া করবো আর কি। আজকে আমার নদী কত বড় উপকার করেছে দেখুন, আমি নিচ থেকে এসে দেখছি সমস্ত বিছানা সুন্দর করে গুছিয়ে রেখেছে। কি একই লিখবি না, অনেক হ্যান্ডরাইটিং মেট, আরামবাগ যাবো এখন, তখন আরামবাগে গিয়ে লিখতে হবে, তখন তাহলে 18 পেজ করতে হবে, 2 পাতা হ্যান্ডরাইটিং ওই অনুলিপি, আর 2 পাতা এমনি ইংলিশ খাতায়, দুটো লিখে নাও। মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক, এটা লিখবি, বা আই লাভ ক্যাট বা আই লাভ ডগ, এরকম করে লিখে যায়, ঠিক আছে? এটাতেই বসাবো কেকটা। মাঝখানে কিছুক্ষণের জন্য একদম ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম বাটার পেপার বোধহয় শেষ হয়ে গেছে, অনেকদিন বানানো হয়নি আর দেখাও হয়নি। তারপরে দেখলাম না, বেশ কয়েকটা আছে। যাক, আমি কেকের সাইজের পুরো কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে ব্যাটারটা ঢেলে, মোটামুটি কেকটা তো 1 ঘন্টা টাইম লাগবেই কাছাকাছি। ফোনে অ্যালার্ম দিয়ে নেব, কারণ আমার একদম মনে থাকবে না, নিচে রান্না করতে করতে, নিচের কাজ করতে করতে পুরো ভুলে যাবো, কেক পুরো বসে থাকবে। বা ওভারহিটেড যদি হয়ে যায় না ব্যাপারটা, ওভারহিটিং হয়ে গেলে কেকের টেক্সচার ভালো হয় না, শক্ত মতো হয়ে যায়, সব কিছুর একটা প্রপার টাইমিং থাকে। তো এর মধ্যে আমি জাস্ট কাজু বাদাম আর মোরব্বা দিয়েছি, অনেক কিছুই দেওয়া যায়, চেরি টেরি, টুটি ফ্রুটি, বা টুটি ফ্রুটিটা সামহাও আমার মনে হলো যে ম্যাঙ্গো ফ্লেভারের কেকের সাথে কিন্তু যাবে না। সত্যি কথা বলতে কি, এই যে কাজু বাদাম আর মোরব্বা দিয়ে কেকটা বানিয়েছিলাম, এত ভালো লাগছিল, মানে ভীষণ ভালো লাগছিল সত্যি কথা বলতে। নেক্সট টাইম কিন্তু ফ্লেভার কেক আমি 100% বানাবো, কোনো ভয় ছাড়াই বানাবো। মিথ্যা কথা বলবো না, এটা কিন্তু রিস্ক নিয়েই বানিয়েছিলাম, ফ্লেভারটা আদৌ পছন্দ হবে, আগে কোনোদিন তো বানাইনি। চাপা দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। আর এবারে পাহাড় থেকে নামার সময় ওই কালিম্পং এর ওই সাইডটা করি, একটা রামেন নিয়েছিলাম, একটা বলবো না, প্রায় 1 বান্ডেল রামেন নিয়েছিলাম, যেগুলো হট স্পাইসি ছিল, এমনি নর্মালও ছিল। তো ওটা আজকে একটু বানিয়ে দেখছি কিরকম হয়। এমনিতেই ব্রেকফাস্টে কে কী খাবে সেটা নিয়ে এটা করতে করতে আলটিমেটলি বানানোর পর যা বুঝলাম, ওই ম্যাগি আমাদের জন্য বেস্ট। ওই ম্যাগি সেরা ভাই, এইগুলো ঠিক আছে চলবে, কিন্তু সেরকম কিছু ফ্লেভারফুল লাগলো না। এর মধ্যে অনেক রকমের চিলি অয়েল, ফ্রোজেন চিকেন, তারপরে ভেজিটেবলস, অনেক কিছু ছিল, বাট ওই আলটিমেটলি ম্যাগির ধারে পাশেও যাবে না খেতে, আমার একদমই ভালো লাগেনি সত্যি কথা। শুধু আমারও নয়, বাড়ির কারোরই ভালো লাগেনি। দেখিয়ে দিই, কচু পাতাটা সেদ্ধ করে, নুন দিয়ে সেদ্ধ করে জল ফেলে, এখন এটাকে ভালো করে
মানে শুকনো করতে দিয়েছি ছাঁকনির মধ্যে, যাতে এক ফোঁটাও জল না থাকে। এদিকে চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমবার আমি যখন কচু পাতা চিংড়িটা রান্না করেছিলাম না, সেটার টেস্ট অনেক বেটার হয়েছিল। কেন বলি, কারণ ওটাতে না একটু মিডিয়াম সাইজের চিংড়ি নিয়ে এসেছিলো, যেটা আমি ছাড়িয়ে সুন্দর করে কচু পাতা চিংড়ি রান্না করেছিলাম। বাট এখন নিয়ে এসেছে ঘুষো চিংড়ি, এগুলো ভাজতে ভাজতে এত ছোট হয়ে গেছিলো যে টেস্টটাই সেরকম বেরোয়নি। তবে খারাপ লাগেনি, সবাই ভালোই বলেছে, তবুও আগের মতো না। আচ্ছা, এখানে দেখুন রাতে চিলি প্রনের জন্য একটু লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর নুন মাখিয়ে মোটামুটি 8 ঘন্টার জন্য আমি রেখে দেবো, পরে রান্নাটা করবো। আর ওইদিকে কিন্তু কচু পাতা চিংড়ি হয়েই যাচ্ছে, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এরপরে বেশি করে তেল দেবো, দিয়ে কচু পাতা সর্ষে বাটা হেনা তেনা সব মিক্স করে রান্নাটা করতে হবে। তোমার বড় ছেলের তো আজ জন্মদিন, এই দিনে তুমি প্রথম মা হয়েছিলে, তো কি কি ব্যাপার কিছু বলতে চাও সেই বিষয়ে? সকাল 8:15 হয়েছিল। সকাল 8:15? কি সবাই খুব খুশি, প্রথম ছেলে হয়েছে, শাশুড়ি তো বকবক খুশি। তখনকার দিনে তো ওই ব্যাপারটা খুব ছিল, ছেলে মেয়ে ছেলে মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আর সেই দেখতে দেখতে তোমার ছেলে 51 বছরে পড়ে গেল। 51 বছরে আমাদের এত কিছু রান্না হচ্ছে, কিন্তু বাবার জন্য পনির নিয়ে আসা হচ্ছে। এটা রেড কাউ এর পনির। এরপরে এই যে মশলাটা করে রেখেছি, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে নারকেল। ছোটবেলায় না শুধুমাত্র আলু ভাতে, ডাল, ডিম ভাজা, চিকেন হলে চিকেন, এই সমস্ত খেতাম। মাছের মধ্যেও কত কিছু যে খেতাম না তার ঠিক নেই। ওই রুই, পোনা কিচ্ছু খেতাম না, চিংড়ি তো ছুতাম না, বলতাম পোকার মতো লাগছে, ঘেন্না পাচ্ছে। শুধু মাছের মধ্যে পমফ্রেটটা ভালোবাসতাম, ইলিশও খেতাম না ইভেন, জানেন। বাট এখন বয়সের সাথে সাথে এত কিছু খেতে শিখে গেছি, বিশেষ করে এই ধরনের রান্নাগুলো যেগুলো আমি জীবনে কোনোদিন খাইনি। আমার মা ছিল পিওর ঘটি, ঠিক আছে, বাঁকুড়ার মানুষ, তো এই সমস্ত রান্না কিন্তু বাবা মা বেশি করতো না, ঠিক আছে। তো আমার যে বলা, মানে আমার ঠাকুমার শাশুড়ি, তো উনি এই সমস্ত রান্না করতেন, কিন্তু আমার জন্মের পর ওনাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আমার এক পিসি মাঝে মাঝে এই পাতা বাটা, এটা বাটা, ওটা বাটা করে, বাট আমার বেশিরভাগ এই রান্নাগুলো শেখা কিন্তু ইউটিউব দেখে শেখার পর সত্যি কথা বলতে এইগুলোর প্রেমে এত পড়ে গেছি যে সবসময় কিছু না থাকলেও একটু শিম ভর্তা, একটু ডিম ভর্তা, এই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। ইউটিউব দেখে এই সমস্ত রান্না করে বাড়ির লোককে খাওয়ায়, সবাই খুব পছন্দও করে, শুধুমাত্র শ্বশুরমশাই বাদ দিয়ে। উনি আবার বাতা বাটা হেনা তেনা কিছু খান না। বাঁধাকপি, ফুলকপির পাতা ঝুড়ো, এই সমস্ত করে অনেকবার দিয়েছিলাম, ওই একটু আধটু টুঙে পুরোটাই ফেলে দেন, সেই জন্য তারপর থেকে আর ওনাকে দিই না। একদিন ভেবেছি কিছু রান্না করতে ইচ্ছে না করলে, বা ধরুন হাতের সামনে কিছু নেই, সেদিন ডিম ভর্তা আর গরম গরম ভাত খাবো। ডিম ভর্তা কিন্তু আমি জানি কিভাবে করতে হয়, কিন্তু একবারও করা হয়নি। ডিম মানে আমাদের বাড়িতে হয় অমলেট, নয় পোচ, আর না হলে ডিমের ঝোল। তো এই ডিম ভর্তা একদিন করে খাবো, আর মিস্টার মুখার্জিকেও খাওয়াবো। যদিও একটা ডিশ ওর ভীষণ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে ডিমের পোস্ত। এটা বাবা খেতে খুব ভালোবাসে, মানে আমার বাবা। এখন তো বাবা মাছ মাংস ডিম খায় না, ডিম পোস্ত হলে বাবা কিন্তু ওই দিয়েই ভাত খেয়ে নিত। আচ্ছা, এখানে আমি ওই রাতের জন্য চিংড়ি মাছটাকে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে অল্প একটু আদা দিয়েছি। এরপরে দেবো এর মধ্যে কর্নফ্লোর, দেবো ওই 1 চামচের মতো ময়দা। এরপরে দেবো ডিমের সাদাটা। এরপরে ভালো করে এটা মিক্স আপ করে আমি এখন রেখে দেবো। এটা ম্যারিনেটেড থাক এখন 8 ঘন্টার উপরে। ওপর থেকে 1.5 চামচের মতো কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই রেডি। আচ্ছা, এখানে আমার কচু পাতা চিংড়ি একদম রেডি টু সার্ভ। আচ্ছা, রান্নার মধ্যে বাকি থাকলো এই চিংড়ি মাছের বড়াটা। এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি, ভাজবো আর বড়া নামাবো। প্রথমে ভেবেছিলাম বড় চিংড়িগুলোকেও স্ম্যাশ করে ওই মানে কিমার মতো করে তারপরে ওই মাঞ্চুরিয়ান বলের মতো করে রান্না করবো। তারপর মিস্টার মুখার্জি বললো, না, বড় সাইজের প্রন নিয়ে এসেছি, তুমি গোটা প্রনেরই চিলি প্রন করো। তাই ভাবলাম সকালবেলার জন্য ডালের সাথে খাওয়ার জন্য একটু বড়া টড়া তো করতেই হবে। কচু চিংড়ি তো হয়েছে, বাবার নিরামিষ পনির আলুর তরকারি হয়েছে, তাই মাথাগুলো বেটে বড়া করে দিলাম ডালের মুখে খাওয়ার জন্য। রাতের জন্য চালটা সেদ্ধ করে রাখছি একবারে, এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিয়েছি, তাহলে সুবিধা হবে আর কি। এখানে চিংড়ি মাছের বড় ভাজা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। একটা বাকি, বাহ! আমি সেই থেকে রান্না করছিলাম, আর বন্ধু দেখুন কি সুন্দর হ্যান্ড রাইটিং, স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করছিল। ওপরে উঠে এসেছি, নদীকে স্ট্যান্ড করে দিয়েছি। আপনাদের কেকটা দেখায়, কেকের মাথা মুন্ডুটা এই যে, এই হচ্ছে আমার ম্যাঙ্গো কেক। এখন খুলছি না, ঠান্ডা হয়ে গেছে, বাট মনে হচ্ছে ভালোই হয়েছে, বেশ স্পঞ্জিও হয়েছে। এটা দাদাভাই এলে কাটিং করা হবে, এখন থাক। কচু চিংড়িটা খেলে ওটা শুকনো ভাতে মেখে খেতে হয়, ডাল শুদ্ধ দিয়ে মেখে এক কারকান্ন করে দিল, ঠিক আছে। দুপুরবেলায় সবারই খাওয়া কমপ্লিট। নদী এখন দাদু ভাইয়ের সাথে উপরে ঘরে খেলছে, আর আমি ভাবলাম এই সময় রান্নাটা কমপ্লিট করে রাখি। সন্ধ্যেবেলায় দিদি ভাইরা চলে রান্না করব না গল্প করব,
সেই জন্যই এখন করে রেখে দিলাম। আর যেহেতু একটু টাইম টেকিং এই ব্যাপার স্যাপারগুলো ছিল, যেমন চিংড়ি মাছটা একটু ভালো করে না ভাজলে হয়, তো ভালো করে ভেজে টেজে রান্না করতে মোটামুটি আমার 4:30 বেজে গেছিলো। ও মা, 4:30-র সময় মোবাইল দেখতে এসে গিয়ে দেখি এমন ঘুমিয়ে পড়লাম, সেই ঘুম ভাঙলো 6টার সময়। এই দুপুরবেলা ঘুমিয়ে নিলে রাত্রেবেলা আমার না ঘুম আসতে চায় না। কালকে রাত্রেবেলা ঘুমিয়েছি 3টের সময়, একদিকে টিভি দেখছিলাম আর একদিকে এডিটিং করেছিলাম। যাই হোক, এডিটিংটা কমপ্লিট ছিল, এটাই একটা যথেষ্ট রেহাই। চিংড়িগুলো না বেশ ভালো, ভাজার সময় বুঝতে পারবেন সাইড দিয়ে ওই ক্রিমের মতো হোয়াইট কালার একটা বেরোয়, ওটাতেই বোঝা যাবে চিংড়িটা ফ্রেশ কিনা। আর চিংড়িগুলো খেতেও খুব ভালো লাগছিল, কারণ পুরো ক্রাঞ্চি লাগছিল। আমাদের তো ফ্রাইড রাইস, চিলি প্রন, হ্যানা ত্যানা সেটা হচ্ছেই। এবার শ্বশুর মশাই উনি তো এসব খাবেন না, তো সেই জন্যই ভাবলাম একটু পনির নিয়ে ওনার জন্য একটু চিলি পনির করে দিই। ও মা, উনি আবার সসও খান না, তো সস যেহেতু খান না, তো আমার মায়ের যেরকম প্রসেসে আমি চিলি পনির করে দিই না, ওই টমেটো গ্রেট করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, তো ওরমভাবেই করে দিয়েছি। রুটি দিয়ে উনি, আমরা যদিও বলেছিলাম যে ফ্রাইড রাইসে ডিম মেশানোর আগে তোমার জন্য তুলে রাখলেই হবে, তো বাবা বললো না আমি রুটিই খাবো। আর সুলতা দি 2টো রুটি করে দিয়ে গেছিল। কেকটা আমি বাড়িতে তৈরি করেছি, তাছাড়া দাদা ভাইরাও একটা কেক আনবে বললো। আমি বললাম ঠিক আছে, ওইটুকু কেকে হয়তো সবারই কোলাবে না। আমার কাছে না বড় মোল্ড নেই, বড় মোল্ডটা নষ্ট হয়ে গেছে। বড় মোল্ড থাকলে সবারই জন্য বেশি করে করা যায়, ওই ছোট মোল্ডটার মধ্যেই কোনো রকমে করি। আর এদিকে দেখুন আমার চিলি প্রন একদম রেডি হয়ে গেছে। রান্না কমপ্লিট দেখিয়ে দিই। এখানে তো চিলি প্রন না কি প্রন হয়েছে জানি না, সোয়া সস একদমই কম ছিল। যাই হোক মোটামুটি করেছি এটা। শেষ পর্যন্ত দেখি সোয়া সস নেই, তাই চাইনিজ ফ্রাইড রাইস করতে পারিনি, বাট বাটার ফ্রাইড রাইস করে দিয়েছি। বাটার দিয়ে করেছি, এটা স্বাদটা একটু অন্যরকম লাগে, ঠিক আছে। আর বাবা তো চিলি প্রনও খাবে না, ফ্রাইড রাইসও খাবে না, বাবার জন্য এখানে চিলি পনির করে দিয়েছি উইদাউট সস। এটা শুধুমাত্র টমেটো দিয়ে নিরামিষ যেটা হয় সেটা করে দিয়েছি, এটা দিয়ে বাবা রুটি খাবে। নদীর প্রজেক্ট করতে বসেছি আমি এখন সন্ধ্যেবেলায়। এই যে জেম্মা চলে এসেছে নদীর। এটা কি লাগিয়েছিস গেঞ্জিটাতে? আইসক্রিম। আইসক্রিমটা এটা ভেঙে গেছে। এই কালকে এসে কি খেলি আর রাত্রেবেলা? কিছুই খাইনি, কেউ কিচ্ছু খাইনি। কি আবার কি খাবো ওখান থেকে খেয়ে এসে? আইসক্রিম। জানা একটা আইসক্রিম ছিল। দাদাভাই তো একটা কেক কিনেছে, সেটা কাট করবে, বাট এই কেকটা না ওই বার্থডে কেক কাটিং এর জন্য ঠিক আমার সুবিধা লাগলো না, তাই আমি ভাবলাম যে তুমি ওই কেকটা কাটো আর এটা আমি পিস পিস করে দিচ্ছি, সবাই খাবে। তো সবারই জন্যই রেখেছি। আর বাবা আবার ক্রিমের কেক খায় না, মানে দাদাভাই যে কেকটা নিয়ে এসেছে ওই পেস্ট্রি বা ক্রিম দেওয়া কেকগুলো বাবা খায় না, তো বাবার জন্য এটা তুলে রাখছি। কেকটা এত সফট হয়েছে না, আমি ভেবেছিলাম যে ম্যাঙ্গো দিচ্ছি ভেতর থেকে আবার কাঁচা না থেকে যায়, বাট দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। যেমন সুন্দর খেতে হয়েছে তেমন দেখতেও সুন্দর হয়েছে। এই গরমে এত সুন্দর আমের বাজার, এবার আবার আমও খুব ভালো হয়েছে, তো একবার চেষ্টা করে দেখতে পারেন ম্যাঙ্গো পাল্প দিয়ে করা। যেরকম কেক বানানোর সমস্ত জিনিসের রেসিপি সেরকমই। এই যে দাদাভাই কেক আর এই কেক, আমি দুটো কেক নিয়ে চলে এসেছি। হ্যাপি বার্থডে করবে, এসো সব এসো। এই যে আমার ম্যাঙ্গো কেক, এটা এটা হ্যাপি বার্থডে। এটা আগে খাবো না, আগে ওটা কাটো। খেয়ে দেখবি খেতে আছে এরকম শার্ট সরি। এই বাবা, বলে না আমি পয়সাটা দিয়ে দেবো, অন্তত তুমি নিয়ে এসো, না আমাকে নিয়ে নিতে গেলে আরো দেরি হবে। না শুরু করো, চলে এসো। যখন হচ্ছে তখন সবটাই হোক না কেন। কি হলো, হাসছো কেন তুমি? না করো। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ডিয়ার দাদা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। একটা মস্ত কেক আছে কিন্তু বললো এটা বললে আলাদা। এটা একজন কাটতে কাটতে জীবের বাহ বাহ, আমার তালি বাজছে না, দেখো। আমি একটুখানি নিয়ে নেবো। হ্যাঁ হাই দেখ, এইদিকে দেখো দিদি ভাই, এখান থেকে এখান থেকে খাও, ভালো আছে না? একটা করে করে খাও, ম্যাঙ্গো কেক খাও সব। কেমন হয়েছে দেখো, বুঝতে পারছি না। ভালো আছে? তুমি খাও না, খেয়ে দেখো। ভালো লাগছে? খেতে বসেছে, সব শেষ হয়ে গেল অলমোস্ট। এটা মিস্টার মুখার্জি। এইখানে দেখতে পাচ্ছেন এই এক ব্যাগ সুলতাদি কচুর শাক নিয়ে এসে রেখেছে, এটা রবিবার দিনে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুরো অন্যরকম লাগে, চিংড়ি মাছের টেস্ট আলাদা, ইলিশ মাছের টেস্ট পুরো আলাদা। দিদি ভাই এই প্রথম সুন্দর কম্বিনেশন, ফ্রাইড রাইসের সাথে কচু পাতা চিংড়ি খাচ্ছে। আমিও খাচ্ছি, দাদাভাইকে দিয়েছি। বাবা লক্ষ্মী মন্ত। এত বৃষ্টি হয়েছে, দেখ সবুজ মন করা হয় তোদের গাছে জামগুলো আবার দেখি না। দেখো রাত্রেবেলা নদীকে প্রজেক্ট নিয়ে বসিয়েছি, প্রজেক্ট করানোর জন্য।
তখন কালার করবে, তারপরে কেটে এখন অন্য জায়গায় পেস্ট করতে হবে। মাঝখানে এর ভেতরে যেন কোনো কালার না হয়, ঠিক আছে? এর মাত্র 2 পাতা হয়েছে। এই যে মহিলা ঘুমিয়ে পড়েছে, আর আমি পাগলের মতো ওয়াকিং ডেডি দেখে যাচ্ছি। কালকে আর ক্লাসে যাবো না, বাট মিঠুতি মাত্র মেসেজ করলো যে কালকে ক্লাসে যাবে নাকি। আমি বললাম ঠিক আছে চলো, ঘরে বসে তো কোনো কাজ নেই, কালকে ক্লাসটা করেই নি। তো কালকে ক্লাসে যাওয়ার প্ল্যানও হয়েছে, আর এখন যাবো শুতে প্রায় 11:15। ঠিক আছে, তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।